তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে সরকার। পিটিআইকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বিশেষ সুবিধাই নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত চান তারেক রহমান। ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। আদালতেরও ভূমিকা রাখার সুযোগ দেখছেন আইনজ্ঞরা। বান্দরবানের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিশাল সম্পত্তির খোঁজ। জালিয়াতি করে স্ত্রীর নামে কিনেছেন ১০০ একর জমি, দখল করেছেন আরও ৪০০ একর, ফেরত চান ভুক্তভোগীরা। আন্দোলনরত পোশাক শ্রমিকদের যৌক্তিক সব দাবি মেনে নেবে বিজিএমইএ। কাউকে ছাঁটাই না করার ঘোষণা। শিল্প বাঁচাতে আজ থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান নেতাদের। এবং অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরের স্বল্প সময়ে মিলছে সেবা। খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই হয়রানি জিরিয়ে রাখার অভিযোগ। সকালের সময়ের সঙ্গে আছে আমি রাইদুল ইসলাম শুভ। তিস্তার পানি বন্টন চুক্তিতে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার এ সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, কিন্তু আশ্বাসেই ঝুলে আছে তিস্তা ইস্যু। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ইস্যু। শুক্রবার ওই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। পিটিআইকে ডক্টর ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। ২০১১ সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গেছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোয় তা আলোর মুখ দেখেনি। এ বিষয়টি সমাধানের আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। সংস্থাটি চেতনার পুনর্জীবনের মাধ্যমে আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে বলেও মন্তব্য তার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। অন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। অবিলম্বে বাঁধ ভেঙে দিয়ে দুই দেশের স্বার্থ রক্ষা করে পানির ন্যায্য হিস্সা নিশ্চিতের আহ্বান তাদের। ভারতীয় আগ্রাসনের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উপস্থাপনের মাধ্যমে যৌক্তিক সমাধান দাবি জানায় ইনকিলাব মঞ্চ। কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান, হাতে উড়ছে জাতীয় পতাকা। সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লং মার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। ভারত কর্তৃক আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দেয়াকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন তারা। বলেন, বাঁধের কারণে বর্ষা মৌসুমে বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের আন্তঃনদী হচ্ছে ৫৪টি, সেখানে ৩০টার মধ্যেই তারা একতরফা বাঁধ নির্মাণ করেছে। আমরা বর্ষায় পানি দিয়ে আমাদের ডুবে পারছেন, গরমের দিন খরায় আমাদের পানির নদী কৃষি কাজগুলো হচ্ছে না। ভারতের পানির আগ্রাসন বন্ধ করতে হবে এবং যেই বাঁধগুলো অভিন্ন নদীর অববাহিকায় ভারত নির্মাণ করেছে সেই বাঁধগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার দাবি জানান তারা। আমরা চাই অতি সত্বর আন্তর্জাতিকভাবে কথা বলা হোক এবং এই বাঁধগুলো উচ্ছেদের ব্যাপারে আন্তর্জাতিকভাবে দাবি তোলা হোক। বিকেলে কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশে বক্তব্য রাখেন নানা শ্রেণী পেশার মানুষ। আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তারা। আজ ভারত আমাদেরকে চারদিক থেকে বন্ধ করে রেখেছে।
আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না? ভারতের পেঁয়াজ না খেলে আমরা কি মরে যাব? সমাবেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করা বাঁধ ভেঙে দেয়া সহ ভারত কর্তৃক বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া সহ ৫ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে ডম্বুর বাঁধ অভিমুখে পদযাত্রার মাধ্যমে শেষ হয় লং মার্চ। ডম্বুর বাঁধ অভিমুখে এই পদযাত্রার মাধ্যমে শেষ হলো ইনকিলাব মঞ্চের লং মার্চ। আগামী দিনে সব ধরনের আগ্রাসন এবং বৈষম্যের রাজপথে জবাব দেওয়ার ঘোষণা দিলেন লং মার্চে অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে দেশে ফিরতে চান, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন। আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ধানমন্ডিতে মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত এই আদেশ দেন। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার শাহজাহান খানকে সেনা ও পুলিশ নিরাপত্তায় শুক্রবার বিকেলে আদালতে আনা হয়। পুলিশ ও সেনা নিরাপত্তায় শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে আনা হয় ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি শাহজাহান খানকে। এ সময় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে শাহজাহান খানকে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। আইনজীবীরা জানান, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মিটিং করে ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান ও অন্যান্য নেতারা। সেই নির্দেশেই ছাত্র জনতার উপর চালানো হয় গুলি। সেখানে শর্টগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে। সে বিভিন্ন অপতৎপরতা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত ৪-৮-২০২৪ তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই
এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এবার বান্দরবনের লামাই মিলল সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বিশাল সম্পত্তির খোঁজ। ক্ষমতায় থাকাকালে প্রশাসনের সহায়তায় জালিয়াতি করে স্ত্রীর নামে কিনেছেন 100 একরের বেশি জায়গা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করেছেন আরও অন্তত 400 একর জমি। সরকার পতনের পর সম্পত্তি ফেরত পাওয়ার দাবি ভুক্তভোগীদের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। গাছগাছালিতে ঢাকা ছায়া ঘেরা বিশাল জমি, আছে ছোট ছোট কয়েকটি টিনশেড ঘর সহ বাংলো বাড়ি, একেবারে শুনশান নীরবতা। বান্দরবানের লামায় 500 একরের এই সম্পত্তির মালিক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরই ইউনিয়নে স্ত্রী ফজিয়া ইসলামের নামে ক্রয় করেন 100 একরের বেশি জায়গা, আর ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন আশপাশের অসংখ্য মানুষের জায়গা। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে যাতায়াতের জন্য রাস্তা, বৈদ্যুতিক সংযোগ, সীমানা পিলার, মাছের প্রজেক্ট, গবাদি পশুর খামার সহ তৈরি করা হয়েছে বাংলো বাড়ি। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জায়গা ক্রয়ের বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে স্ত্রীর নামে এসব জায়গার রেজিস্ট্রেশন করা হয়। ভূমি অফিসের রেকর্ড রুমে তার নামে রয়েছে অসংখ্য জায়গার জমাবন্দি। সম্প্রতি এসব জায়গার কাগজ দিয়ে নিজ নামে নিয়েছেন রাজার সনদ। ভুক্তভোগীরা জায়গা ফেরতের দাবি জানিয়েছেন। প্রভাব খাটে অনেক জায়গা দখল করতে পারি। 500 বছর 8 বছর আর আল দল কিছু করি না পারি একদম আরা ফুল ওগি। আমরা চাচ্ছি আমাদের যে ক্ষতিগুলো করছে আমাদের বা জায়গা যেগুলো নিয়ে গেছে আমরা এগুলো ফেরত চাই। এদিকে আইনগতভাবে জায়গা কেনার বিধান না থাকলেও ক্ষমতার প্রভাবে চাপে পড়ে সনদ দিতে বাধ্য হয়েছেন বলে জানান সরই ইউনিয়ন চেয়ারম্যান। যেখানে আমার ইউনিয়নের হোল্ডিং দেখাবে, হোল্ডিং অনুযায়ী আমরা দিতে পারছি। হোল্ডিং যখন আজকের না, এটা হোল্ডিংটা অনেক আগের ওনার নামে। তবে অবৈধ ও বেআইনিভাবে প্রশাসনের যে কর্মকর্তারা নিবন্ধনের কাজে জড়িত তাদের আইনের আওতায় আনার পরামর্শ আইনজীবীর। অবৈধ ভূমি ক্রয় বিক্রয় এবং রেজিস্ট্রেশন এবং নামজারির কাজে স্থানীয় প্রশাসনের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2019 সালে তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালীন স্ত্রী ফজিয়া ইসলামের নামে ক্রয় করেন 50 একর বেশি জায়গা। এরপর একে একে ক্রয় আর দখল করেন কয়েকশো একর জমি। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা। উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানান, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিরিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আবদুল্লাহর রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা।
কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে, আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ যেন খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে, তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুয়েত থেকে প্রবাসীদের পাঠানো পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও দেশের 2 বিমানবন্দরে নষ্ট হয়েছে বছরের পর বছর। কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রতিকারের বদলে হতে হয়েছে হেনস্থা। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে গাফলতিতে জড়িত কাস্টম কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি কুয়েতের নেতারা। কুয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1000 খানেক। দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের। গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। বলা হয়, 2 দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা। কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে। 120 জন এজেন্ট আছে কুয়েতে এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1200 লোক কাস্টম করে। বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মাল নিতে পাই না। মাসকে মাস, মাসের পর বছর, বছরের পর বছর চলে যায় চিটাং কাস্টম হাউসে। কাস্টমার কমিশনকে অভিযোগ করছি। ওই সময় তৎকালীন ওই কমিশন আমাদেরকে বলছে, আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করবো, এখানে আমরা চাষাবাদ করব, তারপরে মাল দেব না। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমসের কর্মকর্তারা। প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই, কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানাই দেয়, বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না। এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নয়, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম। প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের দাবি জানান ব্যবসায়ীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। শুক্রবার সন্ধ্যায় বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তারা জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ। এ অবস্থায় শনিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে আশার কথা জানান বিজিএমইএ সভাপতি। শ্রমিকদের নানা দাবিতে কয়েকদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে তৈরি পোশাক শিল্পে। উৎপাদন বন্ধ রেখে শ্রমিকদের এই আন্দোলনে বিপাকে পড়েছেন শিল্প মালিক ও বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় শুক্রবার বিকেলে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সাভার, আশুলিয়া, গাজীপুরের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। পরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা তুলে ধরেন কারখানা বন্ধ রেখে আন্দোলনের ভয়াবহ পরিণতির চিত্র।
অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, বলতেছে এই সপ্তাহটা দেখব, যদি সামনের সপ্তাহ থেকে ফ্যাক্টরিগুলো না চলে আমাদের বিকল্প ব্যবস্থা করলে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাবে, তাহলে কিন্তু 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব, গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, যেমন ছাঁটাই হবে না কোনো শ্রমিক, তেমনি জানানো হয় মেনে নেওয়া হবে তাদের যৌক্তিক দাবি। তাই দাবি আদায়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনার একটা সুফল হচ্ছে তারা আপনাদের সকল দাবিগুলো, সমস্যাগুলো বিবেচনায় নেবেন, এটা বলছেন। আমরা একমত হয়েছি যে ইতিমধ্যে যে সমস্ত কারখানায় ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল সেগুলো বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে আর কোনো ব্ল্যাক লিস্টেড হবে না। আমরা সকলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পোশাক শিল্পকে টিকিয়ে রাখেন এবং এই জন্য যার যে ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন যথাযথভাবে কাজে যোগদান করুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনারা মালিকেরা দ্বিপক্ষীয়ভাবে আলাপ আলোচনা করুন এবং সেখানেও যদি সমঝোতা না হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তবু আপনারা রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কারখানার ভিতরে কাজ বন্ধ করে বসে থাকবেন না। পুরোদমে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিজেএমইউ এর সভাপতি জানান, কারখানা সচল রাখতে পারলে অনেক সহজ হবে শ্রমিকদের দাবি পূরণ করা। সমস্যার পাশাপাশি একটা পয়েন্টে ঐক্যমত বসেছেন যে আগে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। আপনারা যে মেসেজ দিয়েছেন এই মেসেজটা সর্বস্তরে পৌঁছাবে এবং নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। বিজেএমইউ এর তথ্য, গত এক বছরে নানা কারণে বন্ধ রয়েছে রপ্তানিমুখী 260 থেকে 270টি পোশাক কারখানা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রফতানি বাড়াতে থাকায় পুরোদমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিং বাড়িয়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রপ্তানি বেড়েছে $1.5 বিলিয়ন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো, আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানি। তো গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর $25.27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অফডকে ঘুষ গেছে, যার ধরুন অফডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে মালদ্বীপের বিভিন্ন প্রবাসী সংগঠন। ক্ষতিগ্রস্তদের সাহায্য
প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। ভারী বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে যায় ৭৭টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। অনেক প্রবাসীও হারিয়েছেন তাদের স্বজন, ঘরবাড়ি, জমি। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি এবার দুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করে বিএনপির মালদ্বীপ শাখা। প্রতিষ্ঠাবার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে পাঠান প্রবাসী নেতারা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। এদিকে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছে মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব। বন্যার্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সাহায্যের পরিপ্রেক্ষিতেই আমরা মালদ্বীপ প্রবাসী সাংবাদিক যারা আছি তাদের পক্ষ থেকেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা অনুদান পাঠিয়েছি। বন্যার্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রবাসীকে আরও এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন, যাতে করে আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। বন্যা দুর্গতদের পাশে এবার রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা অনন্য দৃষ্টি তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। সরকার পতনের পর ব্রাহ্মণবাড়িয়া শহরে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা এক মাসেও উন্নতি হয়নি। ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে ভোগান্তির শিকার শহরবাসী। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ১৫০ বছরের বেশি প্রাচীন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এমনিতেই স্বাভাবিক সময়ে যানজটের নাগাল থাকে পৌর এলাকার রাস্তাঘাট। এর মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানাগুলোতে হামলার ঘটনায় ভেঙে পড়েছে ট্রাফিক পুলিশের সেবা কার্যক্রম। অপরদিকে মেয়র না থাকায় ভেঙে গেছে পৌরসভার কার্যক্রম। ফলে শহরে অবৈধ রিক্সা, ইজি বাইক ও ভারী যানবাহন প্রবেশ করছে অনেকটাই নির্বিঘ্নে। ফলে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট লেগে থাকে পুরো শহর জুড়ে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। সিএনজি, অটো রিক্সা প্লাস এই যে সড়ক বাজার প্রতিদিন শত শত ট্রাক আসতেছে, এই ট্রাকের জন্য বিশেষ করে যানজটে লাগতেছে। মসজিদ উঠতে ট্যাঙ্কের পার যাইতে লাগে 5 মিনিট, এই জায়গাতে লাগতে 1.5 ঘন্টা। যানজটে বৈশা থাকতে থাকতে রোদ্রে আর ভালো লাগে না। এটার থেকে আমরা মুক্তি চাই। পৌরবাসীর নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য তিনি তার দায়িত্বকে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই কাজটি করবেন এবং যত দ্রুত সম্ভব পৌরবাসীকে এই নাগরিক দুর্ভোগ থেকে উদ্ধার করবে। এদিকে মাঠের বাস্তব চিত্র তুলে ধরে ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ৫ আগস্ট থানায় হামলার ঘটনায় মামলা দায়েরের সরকারি সরঞ্জাম খোয়া গেছে। সরঞ্জাম হাতে পেলে মামলা দায়েরের কার্যক্রম শুরু হবে। ভবিষ্যতে আমাদের এগুলো চলে আসলে কসমেশন, তারপর মামলা করার সিস্টেম যেগুলো ছিল ওগুলো চলে আসলে আমরা আশা করি ট্রাফিকের ব্যবস্থা আরও উন্নত হবে। অটো, সিএনজি এগুলোর সংখ্যা আশেপাশে গ্রাম থেকে আরও চলে আসছে। এই সংখ্যাটা আমরা যখন ধরাধরি শুরু করবো, মামলা আওতা নিয়ে আসবো, তখন অটোমেটিক যানজটটা কমে যাবে। অন্যদিকে যানজটের ভোগান্তিকতা স্বীকার করে পৌর প্রশাসক জানান, অচিরেই পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। আমরা যেহেতু নতুন দায়িত্ব নিয়েছি, একটু আমাদেরকে সময় দিতে হবে। আমরা পৌরসভার প্রত্যেকটা সমস্যা একে একে আমরা সমাধানের চেষ্টা করব। প্রায় ১৯ বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অন্তত ১৮,০০০ রিক্সা ও ইজি বাইক চলাচল করে। গত ৫ আগস্টের পর থেকে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থা উন্নত না হয় এভাবেই থমকে থাকে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। ভোগান্তির শিকার নাগরিকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হোক। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আকস্মিক বন্যার প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন শিল্পে। ভ্রমণ পিপাসু কম আশায় ব্যবসায়ী নেমেছে স্থবিরতা। আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হেফাজত ছবিদের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙামাটিতে। তবে এবারের চিত্র ভিন্ন। বর্ষা শেষে অপরূপ সাজে পাহাড়ের শহর রাঙামাটি সাজলেও পর্যটকের আগমন নেই বললেই চলে। জেলার পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতু ডুবে আছে কোমর সমান পানিতে। কচুরিপানা থেকে সেতু রক্ষায় কাজ করছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় হাতে গোনা 2-1 পর্যটক যারাই আসছেন তারাও ফিরছেন হতাশা নিয়ে। আমরা খুবই হতাশ এটার জন্য। আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমরা এখানে ছবি তুলবো, ওদিকে তো যাওয়া যাচ্ছে না, আর ঝুলন্ত ব্রিজ তো ওটাই চালানো যাচ্ছে না। ঘাটে নোঙর করে আছে টুরিস্ট বোট, আর তাতে বোনা কাপড়ের দোকানে অলস সময় কাটাচ্ছেন বিক্রয় কর্মীরা। এতে ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। বিভিন্ন সংগঠন থেকে ঋণ নিয়ে বোটগুলো সংস্কার কাজ করছি, কিন্তু সেই টাকাগুলোই আমরা এখন পরিশোধ করতে পারছি না। আমাদের ব্রিজটা ডুবে যাওয়াতে অনেক পর্যটক এই মুহূর্তে আসতেছে না। আধুনিক ডিজাইনের ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাবনা নতুন করে বিবেচনার তাগিদ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। আধুনিক ঝুলন্ত ব্রিজ নির্মাণের জন্য আমাদের পর্যটন কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটা আবেদন রয়েছে, এর অগ্রগতি হবে বলে আশা রাখি। জেলার 15,000 মানুষের জীবন জীবিকা চলে পর্যটন খাতের উপর। সময় সংবাদ, রাঙামাটি। রাজধানীর গুলশান 2 এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে অর্ধশতাধিক লোক দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে 103 নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবন নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালায়। তাদের দাবি, রাত 1টার দিকে হঠাৎ করে ডাকাতের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে। পরে এলাকাবাসী ও থানা পুলিশ আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ডাকাত দল। এ সময় 11 জনকে আটক করে গুলশান থানা পুলিশ নিয়ে যায়। বেশ কয়েকজন ভবনের ভিতরে ঢুকে পড়ে। এরপর থেকে ভবনটির নিচে রাতভর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ স্থানীয়রা। তবে সকালে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা বেসমেন্টের ভিতরে ঢুকে আমাদের সবাইকে ধরলো, ধরার পরে হাত বাঁধলো, মুখ বাঁধলো, আমাদের মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, যা ছিল তারা জিম্মি করে নিচ্ছে। আমাদের দইরা এবার 2 হাত বাঁধছে, বাঁধার পরে ওদের পোস্টিক দিয়ে পুরো মুখ পেঁচাই লেছে, পেঁচায় মোবাইল টাকা যা আছে সব নিয়ে গেছে। সিসিটিভিগুলো ভাঙছে, ওদের মুখে কস্টেপ লাগাই দিছে এবং অনেকগুলো গার্ড এখানে ডিউটি করে রাত্রে। তো 2-1 জন এখান থেকে পালায় যেতে সক্ষম হয়েছে এবং তারা যে পুলিশকে খবর দিছে, তো তাৎক্ষণিক পুলিশ আসছে, তাদেরকে ধরে নিয়ে গেছে। দেশের বাইরের খবর। পর্ন তারকার ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান জানিয়েছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এ রায় ঘোষণা করা হবে। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার কথা ছিল এ মামলার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল। 2016 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন, সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন।
বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে বেশ পেছনে ফেললেন কামালা হ্যারিস। গেল আগস্টে 36 কোটি 10 লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকান পার্টি সংগ্রহ করেছে 13 কোটি ডলার। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ট্রাম্পকে টেক্কা দিতে বিজ্ঞাপন সহ ভোটারদের কেন্দ্রে আনতে এগিয়ে থাকার সুযোগ কমলার। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদের জন্য চলতি বছরের নভেম্বরে লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এরই মধ্যে দুই প্রার্থী পেয়েছেন দলের চূড়ান্ত মনোনয়ন। জোর কদমে চলছে নির্বাচনী প্রচারণাও। নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া কমলা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তেমন পাত্তাই দিচ্ছে না তৃতীয়বারের মতো অংশ নিতে যাওয়া প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে ট্রাম্পকে বেশ পেছনে ফেলেছেন কমলা। গেল আগস্টে 36 কোটি 10 লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে হ্যারিসের নির্বাচনী প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকান পার্টি সংগ্রহ করেছে 13 কোটি ডলার। এতে নির্বাচনের মাত্র 2 মাস আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন কমলা। আগস্টে এক লাফে এত অর্থ সংগ্রহের ফলে সেপ্টেম্বরের শুরুতে কমলার প্রচার তহবিলে জমা হয়েছে 40 কোটি 40 লাখ ডলার, যেখানে মাস শেষে ট্রাম্পের প্রচার তহবিলে জমা হয়েছে 29 কোটি 50 লাখ ডলার। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদন অনুযায়ী 5 নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে এই পরিমাণ তহবিল সংগ্রহ নির্বাচনী আবহ পুরোপুরি জমে ওঠারই ইঙ্গিত। তবে ঘোষিত এই তহবিলের মধ্যে দুই প্রার্থীর সমর্থক অন্য গোষ্ঠীগুলোর সংগ্রহ করা অর্থ যোগ করা হয়নি। বিজ্ঞাপনী কাজে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কেন্দ্রে আনতে এসব অর্থ ব্যয় করবেন কমলা ও ট্রাম্প। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর। মিরপুরের হোম অফ ক্রিকেটে ছুটির দিনেও ঐচ্ছিক অনুশীলন করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন সময় কাজ করেছেন ব্যাটিং নিয়ে, মূলত অফ ফর্ম কাটাতেই এমন ব্যক্তিগত অনুশীলন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়েই স্কোয়াডে ফিরতে চান পেসার এবাদত হোসেন। বর্তমান সময়ের পেস বিপ্লবের ভিড়ে কাজটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এটাকে দেখছেন ইতিবাচক হিসেবেই। শুক্রবার সরকারি ছুটির দিন স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ 9 ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে 9টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা, তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়,
22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত। তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরও ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তার পানি বন্টন আন্তর্জাতিক আইন মেনে হতে হবে, চুক্তি নিয়ে আলোচনা করবে সরকার। পিটিআইকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডম্বুর বাদই মুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। ফিরতে চান দেশে, বলছেন আইনজীবীরা। আদালতের ভূমিকা রাখার সুযোগ দেখছেন আইনজ্ঞরা। এবং বান্দরবানে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিশাল সম্পত্তির খোঁজ। জালিয়াতি করে স্ত্রীর নামে কিনেছেন 100 একর জমি, দখল করেছেন আরও 400 একর। ফেরত চান ভুক্তভোগীরা। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।